লোহার মতো শক্ত কিন্তু প্রতিযোগিতার আঘাতে প্রতিদিনই একটু করে বদলে যাচ্ছে ইস্পাতের চরিত্র। এই শিল্পে দাম বাড়ে, আবার পড়েও যায়, চাহিদা তৈরি হয়, আবার থেমেও যায়। আর এই ওঠানামার ভেতরেই গড়ে উঠেছে বিলিয়ন ডলারের স্টিল ইন্ডাস্ট্রি। বাংলাদেশে বছরে প্রায় ৮০ লাখ টন ইস্পাত ব্যবহার হয়, অথচ এই পণ্যের কাঁচামাল এখনও পুরোটাই আমদানি নির্ভর। অর্থাৎ বৈশ্বিক বাজারে সামান্য একটু পরিবর্তন হলে এই খাত নড়ে যেতে পারে। কিভাবে টিকে আছে তাহলে ইস্পাত শিল্প, তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব গালিব মোহাম্মদ, আপনাকে আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আপনার অভিজ্ঞতা থেকে, আপনার চোখের লেন্সটা দিয়ে আমরা আজকে পুরো স্টিল ইন্ডাস্ট্রিটাকে দেখব। এবং আমি যতটুকু জানি আপনার খুব ডাইভার্সিফাইড ক্যারিয়ার, অর্থাৎ বিল্ডিং ম্যাটেরিয়ালের অনেকগুলো সেগমেন্টে আপনি নিজের ক্যারিয়ারে কাজ করেছেন, এখন ইস্পাতে আছেন। আমি যদি এই জায়গাটা থেকে শুরু করি, যে আমাদের যে ওভারঅল নির্মাণ শিল্প বা বিল্ডিং ম্যাটেরিয়াল সেক্টর যাই বলি না কেন, সেইটির সাথে যদি আমি ইস্পাতের অবস্থানকে তুলনা করি, আমাদের স্টিলের অবস্থান আসলে কতটা শক্তিশালী হয়েছে? কারণ ইনভেস্টমেন্ট তো বিশাল এবং অনেক বড় মার্কেটকে এক্সপেক্ট করে, আসলে সেটি তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন আপনাকে এবং আপনার মাধ্যমে দ্য বিজনেসের সকল অডিয়েন্সকে। আসলে শক্তিশালী বা শক্তির যে বিষয়টা আসলো, আসলে বিল্ডিংয়ের স্ট্রেংথ বা শক্তি তো মূলত ইস্পাত বা রেনফোর্সমেন্ট বার থেকেই আসে। সো আমরা জানি যে মানুষের শরীরের যেরকম তার কঙ্কাল, সেটা যেই ভূমিকা রাখে একটা বিল্ডিং বা যে কোনো কনস্ট্রাকশনের, আসলে রেনফোর্সমেন্ট বার বা স্টিল সেই ভূমিকাটাই রাখে। তো আসলে বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিতে আমরা যদি ওভারঅল মার্কেট সাইজের কথা বলি, ধরেন স্টিল ইন্ডাস্ট্রি ইটসেলফ অ্যাকাউন্টস ফর অলমোস্ট 40% অফ দ্য এন্টায়ার বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি। সো এইখানে এটা ক্লোজলি ধরেন 55,000 থেকে 60,000 ক্রোড টাকার মার্কেট। সো সেই জায়গায় আমরা যদি অন্যান্য সেগমেন্টের কথা বলি, সিমেন্ট ইটসেলফ ধরেন রাফলি 35,000 ক্রোড বা এরকম। আর পেইন্টের কথা যদি আমরা বলি, ইট ইজ ক্লোজ টু 10% অফ স্টিল অর রেনফোর্সমেন্ট বার ইন্ডাস্ট্রি, ক্লোজ টু 6,000 ক্রোড। সিরামিকও তার কাছাকাছি। আমরা যদি পলিমার মানে মোর অফ যদি পাইপ ফিটিংস এগুলোর কথা বলি, এটা রাফলি ধরেন 15,000 ক্রোড বা এরকম। সো আমরা যদি দেখি সিমেন্ট সহ, সিমেন্ট মোর অফ সেকেন্ড তার কন্ট্রিবিউশন লেভেল ইন টার্মস অফ রেভিনিউ অ্যান্ড ফাইন্যান্সিয়াল আসপেক্ট। অ্যাপার্ট ফ্রম দিস, বাকি সবগুলা মিলেও আসলে ওভারঅল যদি আমি ক্যাপিটালের কথা বলি বা মার্কেট সাইজের কথা বলি ইন টার্মস অফ ভ্যালু, তাহলে ইস্পাতের সমান হয় না। সো উইথ রেসপেক্ট টু এন্টায়ার ডিফারেন্ট প্রোডাক্টস, প্রত্যেকের তো নেচারটা ডিফারেন্ট। সো সেইভাবেই প্রত্যেক প্রোডাক্টেরই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের ক্ষেত্রে ভূমিকা আছে। বাট স্টিল যেহেতু হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সো সেই জায়গাতে এখানে ইনভেস্টমেন্টও অনেক হাই। আপনি শুনলে নিশ্চয়ই আপনি জানেন, বা আমাদের দর্শকদের অনেকের হয়তো জানা আছে, স্টিলে 5% মার্কেট শেয়ারের একটা কোম্পানির জন্য ইনভেস্টমেন্ট লাগে মোর দ্যান 1,000 ক্রোর। সো যেইটা আমরা অন্য একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে 1,000 কোটি টাকার একটা ফ্যাক্টরি মানে তো হিউজ, স্টিলে সেটা কিন্তু খুবই নর্মাল সাইজের একটা ফ্যাক্টরি। সো এই জায়গাতে ওভারঅল কম্পিটিশন তো আছেই। সো কম্পিটিটিভ মার্কেটে অনেকের ধারণা যে আসলে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল বা ম্যানুফ্যাকচারাররা হয়তো হিউজ প্রফিট করে। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের তো এখন ছোটো ফ্যাক্টরিগুলো বেশিরভাগই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো বড় যেগুলো আছে লিডিং ম্যানুফ্যাকচারার, তাদের ইকোনমিজ অফ স্কেলে একটা অ্যাডভান্টেজ থাকে। সো সেটার জন্য হয়তো তারা একটা অপটিমাম লেভেলের প্রফিটে অপারেট করতে পারছে। বাট অ্যাজ এ হোল এন্টায়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশিরভাগ কোম্পানি তাদের ব্রেক ইভেনে চলাটাই অনেক ডিফিকাল্ট হচ্ছে। সো যেটার কারণে ছোটো ছোটো অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। বাট অ্যাজ হোল অফকোর্স এখানে হিউজ কম্পিটিশান আছে। অ্যাট দ্য সেম টাইম কাস্টমার এক্সপেকটেশন ইজ ভেরি ডিফারেন্ট। সবাই ধারণা করে ম্যানুফ্যাকচারার অনেক প্রফিট করে, বাট রিয়েলিটিতে কিন্তু সেটা না। সো এখানে কনজিউমার রাইটের সাথে সাথে সবাই যদি একটু কনফিডেন্সও রাখে যে ম্যানুফ্যাকচারার আসলে কাস্টমারদের বেনিফিট অ্যান্ড সার্ভিসকে ইনশিওর করার জন্য, ভ্যালু ফর মানিকে ইনশিওর করার ব্যাপারে কমিটেড, সেই কনফিডেন্সটুকু রাখলে অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রিটা মনে ভালোভাবে রান করবে। একটা বিষয় আমার কাছে খুব কৌতূহল লাগে, সেটা হচ্ছে যে আপনারা খুব প্রাইস সেন্সিটিভ মার্কেটে কাজ করেন, অর্থাৎ কম্পিটিটর একদম আমি বলবো ঘাড়ে নিঃশ্বাস ফেলে, একজনের বাজার আরেকজনের কাছে চলে যেতে খুব একটা সময় লাগে না।
এমন বাজারে আমি দেখেছি যে মার্কেটটা খুব ভোলাটাইল বা প্রাইসটা খুব ভোলাটাইল, এত বেশি ওঠানামা করে। আমরা যারা বিভিন্ন সময় যারা নিজ উদ্যোগে বাড়ি বানায় তাদের বোধহয় মাথা ব্যথা সবচেয়ে বেশি, যে আমি যেই এক্সপেকটেশন করেছিলাম রডের দাম হবে তার থেকে তো অনেক হয়ে গেছে। কোভিডের পর এই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে দামটা এত ওঠানামা কেন করে? মানে এই ফ্ল্যাকচুয়েশনটা আসলে কি শুধুমাত্র র মেটেরিয়ালের ইম্পোর্টের কস্টের উপরই ডিপেন্ডেন্ট, নাকি অন্য কোনো চ্যালেঞ্জ আছে যে কারণে এত বেশি ওঠানামা করতে হয়? কারণ আপনাদেরকে তো প্রাইসটাও নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে হয়, নাহলে কাস্টমার ছুটে যাবে। কিভাবে সামলান আপনারা? অ্যাকচুয়ালি এটা অন্যান্য বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে স্টিল ইজ ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, এখানে অলমোস্ট প্রাইস অন্যান্য আপনারা লিডিং বিল্ডিং ম্যাটেরিয়াল যদি দেখেন, সিমেন্টে বছরে হয়তো 3-4 বার প্রাইস চেঞ্জ হয়, স্টিলে বছরে প্রাইস চেঞ্জ হয় অলমোস্ট 100 বার। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। এক্স্যাক্টলি। সো এইটার ক্ষেত্রে অ্যান্ড ইট ইজ হোয়াট উই ক্যান সে দ্যাট ইট ইজ ট্রুলি ট্রুলি পিওর কম্পিটিশন ইজ হিয়ার। হ্যাঁ, যে এখানে আমরা যদি নো মনোপলিস্টিক কম্পিটিশন, ইভেন পিওর কম্পিটিশন প্রিভিয়াস ইন স্টিল ইন্ডাস্ট্রি। সো এইখানে মার্কেট প্রাইস ইজ ডিটারমিন্ড বাই এক্স্যাক্টলি দ্য মার্কেট কন্ডিশন। সো অনেক ক্ষেত্রে যে লাস্ট ইয়ারে যখন আফটার অগাস্ট ডিমান্ড যখন সিগনিফিকেন্টলি ফল করলো, স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু তারা লসে অপারেট করেছে। তো এই জায়গায় আমাদের আরেকটা বিষয় কি, ম্যানুফ্যাকচারারদেরও এখানে একটা ভূমিকা আছে। আমরা সবাই ধরে নিই যে আমাদের ফুল 24 আওয়ার্স ফ্যাক্টরি রান করতে হবে। আপনি অন্যান্য ইন্ডাস্ট্রিতে যদি দেখেন 12 আওয়ার্স ফ্যাক্টরি রান করলে সেটাকে ধরেই কস্টিং বা সব কিছু করে সেভাবে প্রাইসিং সেট অ্যান্ড ওই ইন্ডাস্ট্রিটা ওইভাবে অপারেট করে। আমরা স্টিল বা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা ধরেই নিই 24 ঘন্টা ফ্যাক্টরি চলবে, অ্যাটলিস্ট 350 ডেজ আ ইয়ার অর কেউ 360 ডেজও। তো সেইটা ধরে নিয়ে যদি আমি কস্টিং করি, তাহলে আমার মনে হবে যে আমার ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি 50% ক্যাপাসিটিতে রান করছে। বাট আইডিয়ালি তো 3 শিফট বা আমরা যদি 2 শিফট মানে ওভারটাইম সহ যদি 12 আওয়ার্স ধরি, সো সেইভাবে যদি কেউ ক্যালকুলেট করতো, তাহলে স্টিল বা সিমেন্ট ইন্ডাস্ট্রি কোনোটাই কিন্তু ওভার ক্যাপাসিটিতে নাই। আমাদের ক্যালকুলেশনের প্যারামিটারটা কিন্তু ডিফারেন্ট। সো আমরা কস্টিংটা ওইভাবেই করি। সেটা যদি সবাই কনসিডার করতো, সেটার উপর বেস করে যদি কস্টিং করা হতো, তাহলে ধরেন ইন্ডাস্ট্রিগুলো সাস্টেন করতো। যেরকম আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ধরেন যখন আমাদের ডিমান্ড ফল করলো, সেই টাইমে সবগুলা স্টিল ইন্ডাস্ট্রি তারা যদি শুধু আমাদের কিন্তু স্টিলে পাওয়ার এবং গ্যাস একটা হিউজ কস্টিং এখান থেকে আসে। সো সেইখানে আমরা যেরকম রিহিটিং ফার্নেসও রান করি, আবার আমরা ডিরেক্ট চার্জিংও করি। সো সেই সময় যদি শুধু ডিরেক্ট চার্জিং সবাই করে, অ্যাট দ্য সেম টাইম পিক আওয়ারে ইলেকট্রিসিটি বিল ইজ হাই। সো সেই টাইমটা যদি আমরা অফ রাখি, তাহলে কস্টিংটা কিন্তু কমে আসে। সো সবাই যদি সেইটা করতো যে লেটসে আমরা শুধু হট চার্জিং বা ডিরেক্ট চার্জিংয়ে রান করব, শুধু অফ পিক টাইমে রান করব, তাহলে ওভারঅল প্রোডাকশান কিন্তু 40% কমে যায়। সো ওভারঅল প্রোডাকশান যদি এন্টার ইন্ডাস্ট্রিতে 40% কমে, সো উইথ ইউর ম্যানুফ্যাকচারিং অফ 60% অফ টোটাল ক্যাপাসিটি, ইফ এভরিওয়ান রানস ইন দ্য সেম প্যাটার্ন, তাহলে মার্কেট ডিমান্ড 30-40% রিডাকশান হইলেও তো সমস্যা হয় না। সো আমরা আসলে সিন্স ইট ইজ হাইলি কম্পিটিটিভ মার্কেট, সবাই যার যার জায়গা থেকে বেস্ট ইউটিলাইজ করতে গিয়ে আলটিমেটলি দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে অনেকেই আর প্রফিটে রান করতে পারছে। ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, জাস্ট কৌতূহল হলো আপনার উত্তরটা শুনে। যেই সময়টাতে আপনি ফ্যাক্টরি রান করতে বলছেন পিক আওয়ারের বাইরে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি দিনের আলোটা যখন থাকে, সেই সময় আসলে যেই প্রোডাকশনের ক্যাপাসিটি, সেই অনুযায়ী মানে পর্যাপ্ত প্রোডাকশন ওই সময়ের ভিতরে কাজ করে উৎপাদন করা সম্ভব স্টিল? হ্যাঁ, আমি যেটা বলছি যে এটা সিজনালিটি ইফেক্ট আছে। ধরেন এটা আমরা যদি জানুয়ারি থেকে মার্চ বলি, সেই টাইমে আমাদের ন্যাশনালি যে ডিমান্ড থাকে সেই টাইমে হয়তো সম্ভব না। বাট যখন লিন পিরিয়ড থাকে, লেটসে আমরা জুলাই আর ইভেন অগাস্ট অনওয়ার্ড, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমের কথা যদি বলি, সো সেই সময় এটা করে তো অফকোর্স তখন তো অনেকের ইনভেন্টরি অনেক হাই হয়ে যায়। সো সেটা না করে যদি সবাই সেভাবে রান করা যায়, তাহলে তো ওভার ক্যাপাসিটিটা হয় না। ওভার ক্যাপাসিটির জন্য যে সবার একটা স্ট্রেস, একটা প্রেশার, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কস্ট অলসো গোজ হাই, ইনভেন্টরি দীর্ঘদিন হয়ে যায়। সো এইগুলোর জন্য তো একটা চ্যালেঞ্জ থাকে। এবার একটু অন্য প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যখন বিল্ডিং ম্যাটেরিয়ালের প্রসঙ্গ আসছে, আমরা দেখি যে খুব ধরনের ইনোভেশনগুলো আসছে, নতুনত্ব আসছে। আপনি একটু আগে বলছিলেন যে পুরো বিল্ডিংয়ের একটা মজবুত কতটুকু হলো সেটার স্থায়িত্ব নির্ভর করে হচ্ছে রডের উপর বা কী পরিমাণ রড ব্যবহার হলো তার উপর, অর্থাৎ এটা একটা প্রাইম ম্যাটেরিয়াল আমি ধরে নিচ্ছি বিল্ডিং অ্যান্ড নির্মাণের ক্ষেত্রে। এই স্টেনলেস স্টিল আসলে আগামীতেও প্রাইম ম্যাটেরিয়াল হিসেবে থাকবে কিনা? আমরা তো এখন অনেক ধরনের অল্টারনেটিভ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট আসতে পাচ্ছি, প্রিফেব্রিকেটেড সলিউশন আসছে, বা অন্যান্য অনেক ধরনের অল্টারনেটিভ নিয়ে বিদেশে আমরা দেখি যে অনেকে কাজ করছে।
আপনাদের কাছে কি মনে হয় ইস্পাতের ইটসেলফ প্রোডাক্ট হিসেবে যদি আমি ফিউচার তুলনা করি, কতটা আসলে সামনের দিকে এটি ইস্পাত হিসেবেই টিকে থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে মার্কেটের ফরম্যাট? অ্যাবসলিউটলি ইস্পাতের জায়গায় আমরা যদি রেনফোর্সমেন্ট বার বলি, মেইনলি বিল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইস্পাত বলতে আমরা রেনফোর্সমেন্ট বার এই প্রোডাক্টটাই এখানে যে মার্কেটের কথা বললাম বা মার্কেট সাইজ সেটাকেই রিপ্রেজেন্ট করে। সো সেক্ষেত্রে আমাদের প্রিফেব্রিকেটেড এই স্ট্রাকচারটা হয়তো মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে সেটার আমরা ইউজ দেখছি। বাট আপনি যদি হাউসহোল্ডের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু এটার রিপ্লেসমেন্টের বা সাবস্টিটিউশনের খুব একটা নিয়ার ফিউচারে এটার স্কোপ ওইভাবে দেখছি না। আর এই জায়গায় সবচেয়ে বড় অপরচুনিটি দেখেন, আমরা হয়তো মনে করছি যেহেতু আমরা অনেকে হয়তো আরবান এলাকায় চলাফেরাটা আমাদের বেশি, সেই কারণে হয়তো আমরা ভাবতে পারি যে আমাদের দেশের এখন 80% মানুষই হয়তো বিল্ডিংয়ে বসবাস করে, কিন্তু সিচুয়েশনটা কমপ্লিটলি অপোজিট। আমাদের অনলি 18 অ্যাজ পার 2022 সেন্সাস, এখানে 18.18% অফ এন্টায়ার হাউসহোল্ড অফ দ্য কান্ট্রি, দোজ পিপল অ্যাকচুয়ালি লিভ ইন জাস্ট বিল্ডিংস। সো বাকি যেই 82% পপুলেশন তারা কিন্তু সেমি পাকা বা কাঁচা ঘরে এখনও বসবাস করে। সো সেই জায়গায় আমাদের ইকোনমির ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনের সাথে সাথে আমরা কিন্তু ওই 82% স্টিল আনএক্সপ্লোরড। তো এই প্রিফেব্রিকেটেড সলিউশনগুলো যখন আনছে, ছোট ছোট বাড়ি, ছোট ছোট স্ট্রাকচার এসে জোড়া দিয়ে দিয়ে বাড়ি তৈরি করে ফেলতেছে, কোনো ধরনের সিমেন্ট বা কংক্রিটের ব্যবহার ওই অর্থে লাগছে না, এগুলো বাংলাদেশে জনপ্রিয় করা যায় না নাকি অত মানুষ নেবে না? এইটা ধরেন এইটা হয়তো ছোট ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো সেই বিষয়গুলো আসবে। আর প্রিফেব্রিকেটেড যেটা সেটা তো মোর অফ সাবস্টিটিউট অফ ব্রিক, হ্যাঁ, ওই জায়গাগুলোর কথা যদি আমরা বলি। এবং রেনফোর্সমেন্ট বারের যেই এইটার বিল্ডিংয়ে যে পারপাস বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে, তারপরে আপনি যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, যে ব্রিজেস অ্যান্ড রোডস এই সমস্ত জায়গায় যেটা, সেইখানে তো আর এর রিপ্লেসমেন্টের স্কোপ নাই। হ্যাঁ, রেনফোর্সমেন্ট বার আলটিমেটলি স্ট্রেংথের জন্য যেটা আপনার দরকার, বার অ্যান্ড কংক্রিট এই দুইটা মিলেই তো আসলে বন্ডেজটা তৈরি হয়। সো সেই জায়গায় রেনফোর্সমেন্ট বার মানে স্টিল রিপ্লেস হওয়ার নেয়ার ফিউচারে এখন পর্যন্ত ওইভাবে দেখছে না আর কি। একটা বিষয় সেটা হচ্ছে আপনারা তো মার্কেটে কম্পিটিটিভ, সেটা তো আমি বুঝলামই, কিন্তু এই মুহূর্তে বাজারের অবস্থা জানতে চাই। কনস্ট্রাকশন সেক্টরের এখন যে অবস্থা বা আমাদের সরকারের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো এখন অনেক ক্ষেত্রেই কিছুটা ঢিমেতালে চলছে, যেহেতু এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আপনাদের ব্যবসার এই মুহূর্তে পরিস্থিতি কি, আসলে কতটা চাহিদা আছে এখন বাজারে? এখন তো এখনও আমি বলবো যে বিল্ডিং ম্যাটেরিয়ালের সিজন চলছে। সো সেইটাই অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, আমাদের ফার্স্ট কোয়ার্টারে গ্রোথ হয়নি, কিন্তু যেটুকু আমাদের লাস্ট ইয়ারের লাস্ট কোয়ার্টার অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অগাস্ট অনওয়ার্ড, ওই সময় যে এন্টায়ার ইন্ডাস্ট্রিতে সিগনিফিক্যান্ট নেগেটিভ গ্রোথ যেটা হয়েছিল, সো আমার মনে হয় যে ওভার দ্য টাইম ফ্রম জানুয়ারি অনওয়ার্ড এটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। সো আমাদের ফার্স্ট কোয়ার্টারে এন্টায়ার ইন্ডাস্ট্রি গ্রো করেনি, বাট নেগেটিভ গ্রোথও হয়নি। হয়তো আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে উই আর এক্সপেক্টিং 8 to 10% গ্রোথ ইয়ার অন ইয়ার। সো সেই জায়গাতে হয়তো সেইটুকু হয়নি। আদার দ্যান দ্যাট ইন্ডাস্ট্রি অ্যাট পার আছে। একটা বিষয় আমি ওই বিল্ডিং ম্যাটেরিয়ালের প্রসঙ্গে একটু জুড়ে দিতে চাই, আমি প্রশ্নটা করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির সাথেও কথা বলেছি যারা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে দেয়, তারাও এখন মানুষকে অনেক সময় অন্য অল্টারনেটিভ ম্যাটেরিয়াল সাজেস্ট করছে বা অন্য ধরনের প্রোডাক্ট অনেক সময় সামনে নিয়ে আসছে, ইম্পোর্ট করে অনেক ধরনের স্ট্রাকচারের ম্যাটেরিয়াল আসছে, এরকম আমরা শুনতে পাই, যদি সেটা কস্টিং বেশি হয় বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছুটা কাজে লাগে। বাট যখন বিকল্প পণ্যের একটা বাজার কনস্ট্রাকশন কোম্পানিগুলো সাজেস্ট করছে তার ক্লায়েন্টদেরকে, সেক্ষেত্রে আপনারা কোনো অল্টারনেটিভ সলিউশন নিচ্ছেন কিনা, আপনারা আপনাদের প্রোডাক্টে কোনো নতুনত্ব বা ইনোভেশন আনছেন কিনা? অ্যাবসলিউটলি। আমাদের ধরেন এখনও রেনফোর্সমেন্ট বারে এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে যেই প্রোডাক্টটা সব বহুল প্রচলিত, এইটাও কিন্তু একটা ইনোভেশনের আউটকাম। এর আগে ডিফারেন্ট গ্রেডের রড ছিল, হ্যাঁ, 40 গ্রেড, 60 গ্রেড, এরপর 500W আসলো, হাই স্ট্রেংথ রেনফোর্সমেন্ট বারও এখনও মার্কেটে এসছে। আমরা যদি আমাদের আকিজ ইস্পাতের কথা বলি, উই আর কন্টিনিউয়াসলি ইনোভেটিং, এবং আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের লেভেল 4 অটোমেশনের দিকে যাচ্ছি। এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের ফ্যাক্টরিতে, স্টিল ইন্ডাস্ট্রিতে উই আর অনলি ম্যানুফ্যাকচারার যাদের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম আছে। সো আমরা আমাদের ফ্যাক্টরির একটা রুম থেকে, সিসিআর সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে এন্টায়ার ফ্যাক্টরিকে মনিটর করি এবং সেটার যে কোনো ইস্যুজ হলে আমরা অ্যাড্রেস করি।
সো এইটার বেসিসে আমাদের অপারেশনের জায়গায় আমরা একটা মডার্নাইজেশন করেছি। আমাদের ফ্যাক্টরিতে একটা ক্রেন চলে উইদাউট এনি ম্যান পাওয়ার, অপারেটর ছাড়া উই আর অপারেটিং এ ক্রেন। এর বাইরে প্রোডাক্টের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ইনোভেশন হচ্ছে, যেরকম আমরা 500 DWR এর ক্ষেত্রে 500 ডাব্লিউ রডের ক্ষেত্রে উই মেনটেন 100% DWR ক্লাস। সো এইটাই ইল্ড এবং টেনসাইল স্ট্রেংথের রেশিওটা বেশি থাকে, এটা থাকার কারণে এই রিবারটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বেশি। অ্যাট দ্য সেম টাইম এখানে যেহেতু ব্রেকডাউনটা পরে হয়, টেনসাইল স্ট্রেংথ হাই, সো স্ট্যান্ডার্ড অনুযায়ী 625 MPa হইলেই DWR কোয়ালিফাই করে, উই মেনটেন ক্লোজ টু 700। সো এই জায়গায় আমরা আলটিমেট বা টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রে হাই স্ট্রেংথ মেনটেন করি, যেটার কারণে এটার ব্রেকডাউন পয়েন্ট বা ফ্র্যাকচার পয়েন্ট ইজ ভেরি হাই। সো এটার ব্রেকডাউনটা লেটে হবে। দিস ইজ ওয়ান থিং হুইচ উই আর প্র্যাকটিসিং নাও। এর সাথে সাথে আমরা একটা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছি, এটা R&D স্টেজে আছে। উই হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রায়াল রানস। সো সেইটা আমরা আশা করি যে অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার উইল ফর্মালি লঞ্চ। সো যেহেতু এখনও কয়েক মাস বাকি আছে, এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি সেই প্রোডাক্টের ফিচার বা ডিফারেন্সিয়েশন পয়েন্ট আমরা সাসপেন্সটা থাক। আপনি একটা প্রসঙ্গ মাত্রই তুলেন, এটার উত্তরটা জেনে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকুয়েক রেজিস্ট্যান্স। মানুষ যখন বাড়ি তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশে এক সময় একটা বড়সড় ভূমিকম্প হবে। কিছুদিন আগে আলোচনা অনেক জোরে সোরে হয়েছে যে তখন আসলে স্ট্রাকচারগুলোকে টিকিয়ে রাখা কঠিন হবে। এখনকার বাস্তবতায় আসলে যারা নতুন স্ট্রাকচার তুলবে তাদের আসলে রডের কেনার আগে কী কী জিনিস যাচাই করা উচিত? ভূমিকম্প সহনীয় আসলেই করা সম্ভব কিনা একটা স্ট্রাকচারকে, একদম অডিয়েন্সের জন্য যদি একটু বলেন। সহনীয় বলতে আসলে সার্টেন কোন মাত্রার পর্যন্ত ভূমিকম্পটা এটা সহনশীল থাকবে। অ্যাটলিস্ট আমার কোয়ালিটির এনফোর্সমেন্ট বার আর যেটা কোয়ালিটি মেনটেন করছে না সেটার মধ্যে যেটা আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং স্ট্যান্ডার্ডের মিনিমাম রিকোয়ারমেন্ট থেকেও একটু বেশি দেয়, সো সেই জায়গার জন্য সেই সমস্ত রিবার ইউজ করলে সেক্ষেত্রে ভোক্তাদের জন্য তারা হয়তো ট্রাস্ট বা কনফিডেন্সটা পাবেন। এই জায়গায় আসলে ব্র্যান্ডের একটা প্রশ্ন আসে যে মানুষ চিন্তা করে যে ঠিক আছে, যেই কোম্পানির অন্যান্য প্রোডাক্টেরও সাপোজ আমাদের কথা যদি বলি যে হ্যাঁ মানুষের একটা ট্রাস্ট আছে যে আকিজের প্রোডাক্ট, অফকোর্স আকিজ মেনটেন্স এ কোয়ালিটি, এরকম আরও দু একটা ব্র্যান্ড যাদের ক্ষেত্রে ওই কনফিডেন্স ওভার দ্য ইয়ার্স মানুষের হয়েছে, সেই জায়গার মধ্যে থাকলে মানুষ কনফিডেন্সটা পায়। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেক ম্যানুফ্যাকচারারই যে আসলে কাস্টমারের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গার প্রতি যদি সবাই রেসপেক্টফুল আছে নিশ্চয়ই, তো এই জায়গাটার সেই কমিটমেন্টটা আরও স্ট্রং সবার থাকলে আমার মনে হয় যে আমরা কাস্টমারের ডিজায়ার্ড কোয়ালিটিটা সবাই মেনটেন করতে পারবো। এই ব্র্যান্ড কনসিয়াসনেস নিয়ে আমরা আরেকটু প্রশ্ন আপনাকে করব, কিন্তু তার আগে আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে দর্শক আমরা একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো আকিজ ইস্পাতের সিইওর সাথে। আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ। আমি বলছিলাম যে একটু ব্র্যান্ড কনসিয়াসনেস নিয়ে কথা বলবো। যারা ব্র্যান্ড কনসিয়াস না এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, এইটি মানুষের ভিতরে, আমি আগেই বলছিলাম যে যখন ভূমিকম্প বা কোনো ধরনের স্ট্রাকচারে দীর্ঘস্থায়িত্বের প্রশ্ন আসে তখন মানুষ অনেক বেশি খোঁজ খবর নাই, কিন্তু সবসময় মানুষকে আমি দেখি যে দাম বা কোয়ালিটি নিয়ে 100% স্যাটিসফাইড কখনই হন না। এরকম একটি জায়গায় যখন আপনারা চ্যালেঞ্জ সামাল দিচ্ছেন তখন আমরা দেখি বাজারে নকল পণ্য পাওয়া যায়, সাব স্ট্যান্ডার্ড পণ্য পাওয়া যায়, এক ব্র্যান্ডের কথা বলে নকল করে অন্য কোথা থেকে এসব প্রোডাক্ট আসে আমি জানি না, সেগুলো বিক্রি হয়। এটা তো ইন্ডাস্ট্রিকে নিশ্চয়ই প্রভাবিত করছে। আপনারা কোনো কারণে আসলে এগুলোর মাধ্যমে বড়ভাবে ভুক্তভোগী হয়েছেন কিনা? কারণ প্রশাসনকে আমরা দেখেছি অভিযান চালাতে। আমরা এখন পর্যন্ত আমাদের প্রোডাক্টের নকল এইটা আমরা মার্কেটে দেখি নাই বা আমাদের কাছে এ ধরনের তথ্য এখন পর্যন্ত নাই। আর আমি বলবো যে এখন কিন্তু কনজিউমাররা অনেক সচেতন। সো সেইটার যে কারণে দেখেন বিল্ডিং ম্যাটেরিয়ালের ইন্ডাস্ট্রিতেই বিশেষ করে এইটা আপনি দেখবেন যে যেই প্রোডাক্টের প্রাইস সবচেয়ে বেশি বা যারা ব্র্যান্ড লিডার হিসেবে পরিচিত তারাই মার্কেট লিডার। আপনি যদি রেনফোর্সমেন্ট বারেও দেখেন যে প্রোডাক্টের প্রাইস সবচেয়ে বেশি, দে অ্যাকাউন্ট ফর অ্যারাউন্ড 30% অফ দ্য মার্কেট। পেইন্টে যদি যান দেখবেন যে মার্কেট লিডার প্রাইসও বেশি, দে অ্যাকাউন্ট ফর অ্যারাউন্ড 60% মার্কেট। সো আমাদের দেশের কিন্তু কনজিউমাররা যে শুধু প্রাইস সেন্সিটিভ সেরকম না, কিন্তু মানে কনজিউমার্স দে আর ভেরি মাচ ব্র্যান্ড সেন্সিটিভ অ্যাজ ওয়েল, ব্র্যান্ড কনশাস, আমি সেন্সিটিভ বলবো না, কনশাস। আর সেই জায়গাতে এটা ফেক প্রোডাক্টের কিছু ইনসিডেন্ট হয়তো আছে, এই জায়গায় কনজিউমারদের আরও সচেতন হওয়া, অ্যাট দ্য সেম টাইম রেগুলেটরি বডি থেকে আমার মনে হয় যে এখন তো ডিফারেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে ভোক্তা অধিকার বা এই জায়গাগুলো থেকে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের
প্রত্যেকের যদি কাস্টমারের প্রতি, কনজিউমারের প্রতি কমিটমেন্টটা ঠিক থাকে, হ্যাঁ, এথিক্যাল স্ট্যান্ডার্ডটা এটাই সবচেয়ে বড় কন্ট্রোল আসলে। সো সেইটা অ্যাওয়ারনেসের মাধ্যমে আমার মনে হয় যে সেটা ডেভেলপ করা সম্ভব। আর আমাদের অ্যাসোসিয়েশন থেকেও এই বিষয়গুলা অফকোর্স এখানে কোয়ালিটি যেন সবাই মেনটেন করে সেই জায়গা থেকে এনকারেজমেন্ট তো আছেই। সো আমার মনে হয় যে ওভারঅল এখন কিন্তু সবাই যেহেতু ব্র্যান্ড কনশাস অ্যান্ড কোয়ালিটি কনশাস, সেক্ষেত্রে ফেক প্রোডাক্টের খুব বেশি আসলে প্রিভেল করার বা সেই স্কোপটা আমার মনে হয় যে খুব বেশি না, কমে গিয়েছে আগের তুলনায়। একটা বিষয় সেটা হচ্ছে যে কিছুদিন আগেও তো এটা একটা বড় বাস্তবতা ছিল, এখনকার অবস্থা জানতেই মূলত প্রশ্নটা করা। সেটা হচ্ছে ব্যাংকিং খাতে এক ধরনের তাড়াতাড়ি সংকট আছে আমরা দেখতে পাচ্ছি, এলসি খুলতে গেলে অনেক জটিলতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইস্পাত খাত আসলে কতটা প্রভাবিত হয়েছে এইসব জটিলতার কারণে অর্থনীতিতে, নাকি এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে? আমরা 1 বছর আগের সাথে যদি কম্পেয়ার করি, নিশ্চিতভাবে এখন সিচুয়েশন তো অনেক ইমপ্রুভ করেছে। 1 বছর আগেও তখন এলসি করাটার যে লেভেলের চ্যালেঞ্জ ছিল, আর এই মুহূর্তে আমরা যদি রেনফোর্সমেন্ট বারের সবচেয়ে বড় যে র মেটেরিয়াল, মেজর র মেটেরিয়াল স্ক্র্যাপ, এটা তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মোস্টলি। সো সেই জায়গায় আমার মনে হয় যে মেজর প্লেয়ার্স তারা এখন রিকোয়ার্ড এলসি মোটামুটি করতে পারছে। ওকে ওকে ওকে, ফেয়ার এনাফ। আরেকটা জিনিস আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে বোধহয় একটু নতুনত্ব আনছে, আমি তো আশেপাশে হাঁটতে গেলেও খুব খেয়াল করি, তখন আমি আমার নিজের চোখেও পড়ে। সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের প্রজেক্টের ক্ষেত্রে এবং আমাদের এমনিতে আবাসন খাতের কথাও যদি আমি বলি, বিদেশি অনেক কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি এসে এখন ইনভেস্ট করছে এবং তারা স্ট্রাকচার তৈরি করছে, ইপিসি কন্ট্রাক্টররা চলে আসছে। তারা আসলে আমাদের দেশের যে নির্মাণ সামগ্রী বা ইস্পাত, তারা এগুলোকে কতটা মানে শক্তিশালী বা স্ট্রং হিসেবে কনসিডার করছে, নাকি তারা অনেক ক্ষেত্রে বিদেশ থেকেও আনছে, নাকি তারা আপনাদেরকে কোয়ালিটি চেঞ্জ করতে বলছে? না, আসলে এখানে তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সেটাই তো আমরা মেনটেন করি। সো একটা ব্রিজ বা একটা ব্রিজের ক্ষেত্রেই বেশি, বা এখানে আমরা মোর অফ যেটা 4 লেন প্রজেক্ট যেগুলো হচ্ছে বা রোডস অ্যান্ড হাইওয়েজ প্রজেক্ট, এটার মধ্যে তো মূলত ডিফারেন্ট জায়গায় ছোটো ছোটো বা বড় ব্রিজ থাকে, সেখানেই রডের ব্যবহারটা বেশি। সো এখানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, আমরা তো সেই স্ট্যান্ডার্ড ফলো করে ম্যানুফ্যাকচার করি। সো ইপিসি কন্ট্রাক্টরদের আমাদের জন্য ডিফারেন্ট কোনো স্ট্যান্ডার্ড ইম্পোজ করার বিষয় আসলে ওরকম নাই। পার্টিকুলার একটা আমাদের কর্ণফুলী টানেলের ক্ষেত্রে এখানে কন্ট্রাক্টরের, ইপিসি কন্ট্রাক্টর আপনি যেটা বললেন চাইনিজ, তাদের ইনিশিয়ালি একটা রিকোয়ারমেন্ট ছিল, ইনিশিয়ালি ওনারা কিছুটা চায়না থেকে আনারও ইনিশিয়াল স্টেজে হ্যাঁ ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আদার দ্যান দ্যাট আমি তো সব জায়গায় আমাদের রিভারই ব্যবহার হইতে দেখছি এবং আমার মনে হয় যে কোনো চ্যালেঞ্জ ওরকম নাই। আমরা যখন আমাদের দেশের স্টিলকে এক্সপোর্ট করার কথা বলি, তখন এর আগেও এই অতিথি হয়ে যারা স্টিল ইন্ডাস্ট্রির আমার শোতে এসেছেন, তারা বলেছেন যে 7 সিস্টার বাদে খুব একটা বড় সুযোগ তৈরি নেই, কারণ কমিউনিকেশন একটা বড় বিষয় বা সাপ্লাই চেনের কস্টিং একটা বড় বিষয়। বাট অনেকে আবার এটাও বলেন যে আমাদের একজনের গ্লোবাল সার্টিফিকেশন নেওয়ার দরকার আছে, না হলে আমাদের স্টিল আসলে সব দেশে গ্রহণযোগ্য হবে না, কারণ স্টিল রপ্তানি অন্যান্য অনেক দেশের ক্ষেত্রে একটা বড় বাস্তবতা, তারা দূর দূরান্তে অনেক দেশে পাঠিয়ে দিচ্ছে প্রোডাক্ট। আমরা কেন আমাদের এক্সপোর্ট নিয়ে বড় সড়ো করে ভাবতে পারছি না? এখানে কি আসলে দূরত্বটাই বড় চ্যালেঞ্জ, নাকি আমাদের আর কোনো কিছু দরকার যেটা এখন আমরা তৈরি করতে পারিনি, বা এই যে সার্টিফিকেশনের কথা বলা হয় সেটা আসলে দরকার? সার্টিফিকেশান আসলে যেই দেশে এক্সপোর্ট করা হবে সেই দেশের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা ফুলফিল করা, সেটা একটা ক্রাইটেরিয়া। বাট আলটিমেটলি গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটা, সেটা মেনটেন করেই তো আমরা ম্যানুফ্যাকচার করছি। সো সেক্ষেত্রে কোনো পার্টিকুলার দেশে এক্সপোর্ট করতে গিয়ে তার রিকোয়ারমেন্ট, আমার মনে হয় যে লিডিং কোম্পানিগুলো উই আর রেডি টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্ট। বাট চ্যালেঞ্জ কি, ধরেন এখন তো গ্লোবাল বিল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লজিস্টিক্স কস্টটা এটা কিন্তু অনেক হাই। সো আমি মেজর র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করছি, আবার এক্সপোর্ট করার সময় আমি দেখা যায় যে যেরকম যদি দেখেন ব্রিজটে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, সো তারা ওইখান থেকে কিন্তু স্ক্র্যাপ, আমাদের দেশে স্ক্র্যাপ ইম্পোর্ট হওয়ার একটা মেজর পোর্শন সেখান থেকে আসে। ওনাদের ওইখানে দে আর ইম্পোর্টার অফ রেনফোর্সমেন্ট বার অ্যাজ ওয়েল। তাহলে সেখান থেকে আমি স্ক্র্যাপ নিয়ে এসে সেই দেশে যদি এক্সপোর্ট করতে যাই, সো হোয়াট উইল বি আওয়ার লজিস্টিক্স কস্ট? অনেক খরচ, অনেক। সো এইটার কারণে এখন সারাউন্ডিং হয়তো একটা বড় মার্কেট, ইন্ডিয়া ইজ আ বিগ মার্কেট, কিন্তু এইটা আমাদের জন্য হ্যাঁ আদার দ্যান 7 সিস্টার্স, বাকি বিগ বিগ স্টিল মিলস তো এখানে আমাদের অ্যাডজাসেন্ট তাদের সেই প্রভিন্সে আছে। সো সেই দিক থেকে আমাদের জন্য খুব বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে না। অ্যান্ড দে হ্যাভ বেসিক স্টিল মিল অ্যাজ ওয়েল, তাদের আয়রন ওর আছে। সো সেক্ষেত্রে আমাদের সারাউন্ডিং জায়গায় হয়তো মিয়ানমার কুড হ্যাভ বিন অ্যান অপশান। সো সেই জায়গাগুলোতে আমাদের জন্য কিন্তু সারাউন্ডিং কান্ট্রিতে খুব বেশি স্কোপ ওইভাবে দেখা যাচ্ছে না। 7 সিস্টার্সের ওভারঅল ভলিউম তো আমাদের
দেশের ইকোনমি বা লোকাল ডিমান্ডের সাথে কম্পেয়ার করলে দ্যাট ইজ নট দ্যাট হাই। সো আলটিমেটলি লোকাল ডেভেলপমেন্টের উপর, এবং আমি যেটা বললাম যে এমার্জিং ভ্যালু সেগমেন্ট, সেটাই আমাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি নিয়ার ফিউচারের জন্য। একটা বিষয় নিয়ে আমার আলোচনা আমি শুনেছিলাম যখন এই চলতি বাজেটের আগে প্রাক বাজেট আলোচনা হচ্ছিল এনবিআর এ, তখন আমি এই আলোচনাটা মাথায় নিয়েছিলাম, সেখান থেকে এই প্রশ্নটা করা। একটু মানে প্রশ্নটা একটু ডিটেইলি করতে চাই যে আমাদের ইস্পাত শিল্পের জন্য ভ্যাট রিফান্ড, সোর্স ট্যাক্স বা স্ক্র্যাপ আমদানিতে দ্বৈত কর, এই ধরনের অনেক পর্যবেক্ষণ কিন্তু যখন এনবিআর চেয়ারম্যানের সাথে শিল্প উদ্যোক্তারা বসেছিলেন তারা কিন্তু দিয়েছেন, না সিইওরা যখন বসেছিলেন তারা দিয়েছিলেন যে এই জিনিসগুলো সমাধান করা দরকার। এই রাজস্ব ব্যবস্থাপনা আমাদের ইস্পাত শিল্পকে কতটা প্রভাবিত করছে সেটা জানতে চাই এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে ওই আলোচনাই হচ্ছিল যে ওই দিনটাতে যে এই ইস্পাত খাতের জন্য একটা আলাদা ট্যাক্স গাইডলাইন থাকা উচিত, যেটা অন্য কোনো সেক্টরের সাথে ইন জেনারেল হবে না। আপনিও কি তাই মনে করেন? এখানে দেখেন, হ্যাঁ, আমাদের ডাবল ট্যাক্সেশন তো আছেই, যে ইম্পোর্ট স্ক্র্যাপ ইম্পোর্টের সময় আমাদের এটি আছে, হ্যাঁ, কাস্টম ডিউটি ইজ দেয়ার। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে বিলেট প্রোডাকশনের সময় এখানে কিন্তু ট্যারিফ ভ্যাট আছে। সো আমি স্ক্র্যাপ ইম্পোর্টের সময় 3% এটি দিচ্ছি, সেটাকে যদি আমরা ভ্যালুতে কনভার্ট করি, ওইটা কিন্তু আমার ট্যারিফ ভ্যাট যেটা 1200 টাকা ফর কনভার্সন টু বিলেট, এটা থেকে কিন্তু হায়ার হচ্ছে। সেইটার রিবেটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ ফেস করছি। সো সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের পার মেট্রিক টন কস্টিং একটা অ্যাডিশনাল ট্যাক্স এখানে ইম্পোজড হয়ে যাচ্ছে ইন ফরমেশন অফ এটি। আর এর মধ্যে লোকাল স্ক্র্যাপের ক্ষেত্রে আমরা যদি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে স্ক্র্যাপ সোর্স করি, সেটার ভ্যাট স্ট্রাকচার একরকম। লোকাল কিছু কিছু ফ্যাক্টরি, এটা সবাই বা আমরা ওইভাবে করি না, কিন্তু অনেক ফ্যাক্টরি লোকাল স্ক্র্যাপ যেটা সোর্স করে রিটেল থেকে, ওইখানকার কিন্তু ভ্যাট স্ট্রাকচার আবার ডিফারেন্ট। ওইখানে 5% একটা অ্যাডিশনাল ভ্যাট আছে। সো এখানে কিন্তু একটু দেখা যায় যে ডাবল স্ট্রাকচার ইজ দেয়ার। সো এই জায়গায় আমার মনে হয় স্ট্রিমলাইন করে একটু সিম্পলিফাই করলে ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য বেটার হবে। অ্যাট দ্য সেম টাইম সিডি যেটা আমাদের 1500 টাকা আছে, 1500 টাকা, আমাদের ইন্ডাস্ট্রি থেকে সেটাকে কমিয়ে 500 টাকা করার জন্য একটা অ্যাসোসিয়েশন থেকেও এই বিষয়গুলো নিয়ে রিকোয়েস্ট করা হয়েছে। তো আমার বিশ্বাস যে এই জায়গাগুলোয় গভর্নমেন্ট যদি একটু অ্যাটেনশন দেন, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য অফকোর্স এটা হেল্পফুল হবে। ইকোনমিক জোন যেগুলো আমাদের প্রস্তাবিত, সেখানে কিন্তু বিলেট উৎপাদনের জন্য বিদেশি কোম্পানি আসতে চেয়েছে, তাই সেটা তারা তো তাহলে অন্যান্য ট্যাক্স ফ্যাসিলিটিস নিয়ে আসবে, তখন কি মার্কেট কম্পিটিটিভ হবে? এইটা আসলে তো এই বিষয়গুলো আসার পর বেশ সময়ও লাগবে। স্টিল ইন্ডাস্ট্রিতে যেহেতু একটা হিউজ ইনভেস্টমেন্ট এবং বেশ 3-4 বছর তো অ্যাটলিস্ট একটা ওইভাবে ভালো মানের একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করে তার প্রোডাকশানে আসতে লাগে। সো বাই দিস টাইম গভর্নমেন্টের পলিসি রিভিশন অ্যান্ড পলিসি স্ট্রাকচার, এটাও তো আমি মনে করি যে একটা কন্টিনিউয়াস প্রসেস। সো সেই জায়গায় ওভারঅল ইন্ডাস্ট্রির উপর যে ইম্প্যাক্ট হবে, নিশ্চয়ই এর মাঝে গভর্নমেন্টের রেগুলেটরি বডির সাথে আমাদের অ্যাসোসিয়েশন থেকে নিশ্চিতভাবেই এগুলো নিয়ে ডিফারেন্ট রেকমেন্ডেশন নিয়ে ডিসকাশন আসবে। এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমরা লোকাল ইন্ডাস্ট্রি এফিশিয়েন্টলি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কম্পিট করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে কম্পিটিটিভভাবেই থেকে যেন এটা সাস্টেন করা যায়, সেদিকেও তো নিশ্চিতভাবে গভর্নমেন্ট খেয়াল রাখবে। সেগুলোকে স্ট্রিমলাইন করতে হবে। জনাব গালিব, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্নগুলো করবো, আরও কিছু প্রশ্নের উত্তর জানবো তরুণ প্রজন্মের জন্য। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এগুলো আমার প্রশ্ন না, এগুলো ইয়াং জেনারেশনের প্রশ্ন, তারা আপনাকে করেছে, আমরা শুধু প্রশ্ন বাছাই করেছি, আর কিছুই না। প্রথম প্রশ্ন আমি জানতে চাই, সকালে কোনটি আপনাকে বেশি চাঙ্গা করে, চায়ের কাপ, কাজের চেকলিস্ট নাকি অর্ডারের তালিকা? অফকোর্স চায়ের কাপ বলতে পারেন। মানে আগে আপনি কাজে ঢুকে যান না, আপনি আগে নিজে রিফ্রেশ হন তারপরে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে কোন বিল্ডিং ম্যাটেরিয়ালের ভবিষ্যৎ সবচেয়ে সম্ভাবনাময় আপনার চোখে? সিরামিক বলা যায়। সিরামিক মানে টাইলস ইন্ডাস্ট্রির কথা আপনি বলছেন। থার্ড প্রশ্ন, যখন কেউ রড কিনবে, রড কেনার আগে তার সবার আগে কি যাচাই করা উচিত? অবশ্যই তার স্ট্রেংথ এবং কোম্পানির গুডউইল, যেহেতু এটা টেস্ট করে নিতে পারছে না, সো এক্ষেত্রে আমার মনে হয় যে ব্র্যান্ড ইমেজ এবং কোম্পানির গুডউইলটা চিন্তা করলে তাহলে কনফিডেন্সের সাথে কোয়ালিটি এনশিওর করতে পারবেন। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর, ইস্পাত খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয়? প্রোডাক্টের দাম, কাঁচামাল নাকি কমপ্লায়েন্স? মার্কেট প্রোডাক্টের প্রাইসটা চ্যালেঞ্জিং, যেহেতু মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ এবং কাস্টমাররা হাই প্রাইস দিতে এখনও প্রিপেয়ার্ড অতটা না। সো সেক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ। দাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা,
আপনার কাছে কি মনে হয় আপনার কর্মীদের বা যে কোনো অফিসে কর্মীদের আসলে কোনটি বেশি মোটিভেট করে, কাজের জন্য বোনাস নাকি প্রশংসা? আমার মনে হয় প্রশংসাই। মানে তারা অ্যাপ্রিসিয়েশনটা শুনতে চায়। অ্যাবসলিউটলি, প্রত্যেকটা মানুষই তার রেকগনিশনটা চাই, এবং আলটিমেটলি বোনাস যেটা, দ্যাট ইজ অলসো রেকগনিশন ইন দ্য ফর্ম অফ ট্যাঞ্জিবল বেনিফিট। ওকে ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, ধরুন কোনো একটা অফিসে বসকে নিয়ে কর্মীদের ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা ভাঙার সবচেয়ে সহজ কৌশল কিভাবে? আসলে কমিউনিকেশন, এখানে কমিউনিকেশন গ্যাপ হলে মানুষের কনফিউশন ক্রিয়েট হয়। সো যখন কন্টিনিউয়াস ফ্লো অফ ইনফরমেশান, কমিউনিকেশন থাকে, তখন আসলে মিসট্রাস্ট বা রং ইনফরমেশান বা ভুল বোঝা এই বিষয়গুলো থাকে না। আমার মনে হয় যে কমিউনিকেশন, মানুষের স্মুথ ফ্লো অফ কমিউনিকেশন, এটা ট্রাস্টকে বিল্ড করে, টিম ওয়ার্ককে এনহ্যান্স করে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন 7 নম্বর, কোন পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত দেয়া যায়? ব্যবসায় নিয়ে যখন চাপে থাকে নাকি যখন সাফল্য আসে? গুড ডিসিশন কখন দেয়া ইজি হয়? না, এইটা বোথ হয়ে, যে ধরেন স্বাভাবিকভাবে একটু ফ্রি মাইন্ডে তো ডিসিশন কারেক্ট বেশি হয়, স্ট্রেসের মধ্যে তো ভুল ডিসিশনের চান্স থাকে। অ্যাট দ্য সেম টাইম আবার আমরা এটাও জানি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সো একটা প্রবলেমে পড়লেই তো তখন আবার সেটা থেকে ওভারকাম করার জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফর্মুলেশন হয়ে ডিসিশন হয়। সো ইটস বোথ ওয়ে অ্যাকচুয়ালি। ওকে, পরের প্রশ্ন, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ডেটা নাকি ইনফরমেশন? Ultimately, information is also comes from a form of data. So, decision to information basis নিতে হয়, which is derived from data. ওকে, পরের প্রশ্ন 9 নম্বর, আপনি যদি নির্মাণ শিল্পে বা এই ইন্ডাস্ট্রিতে না আসতেন আপনি কি হতেন? মানে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় তো আর্মি অফিসার হতে চেয়েছিলাম, একদম ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম। এরপরে যেহেতু ক্যাডেট কোর্সে পড়ালেখা করেছি, একটু ডিফেন্সের চিন্তা ছিল, এটা একসময় ছোটবেলায় এরকম মনে হয়েছে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। এটা একটু হাইপোথেটিক্যাল কোশ্চেন, বাট আপনি একটু ভাবনারও সুযোগ পাবেন। সেটা হচ্ছে, ধরুন আপনাকে একটা স্মার্ট সিটি বানানোর দায়িত্ব দেওয়া হলো, আপনি সবার আগে কোন 3টি ডিসিশন নেবেন? ফার্স্ট থিং, যে এই সিটি অবশ্যই এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, সাস্টেনেবল হতে হবে। সো সেটা থাকবে 1 নম্বর প্যারামিটার। ইট হ্যাজ টু বি আ গ্রিন সিটি। নেক্সট, যারা ওইখানকার সিটি ডুয়েলার যারা থাকবেন, পিপল সেন্ট্রিক, এটা তাদের জন্য যেন তারা ওইখানে একটা সুন্দর জীবন পান। অ্যাট দ্য সেম টাইম এটার কমিউনিকেশান উইথ আদার ডিফারেন্ট লোকেশানস, বাকিরা যারা ওই সিটি ডুয়েলার না, তাদের জন্য যেন একটা স্মুথ ফ্লো অফ কমিউনিকেশান থাকে। এই 3টা বিষয়কেই আমার কাছে মনে হয় যে গুরুত্ব দেওয়া দরকার। ওকে, স্মার্ট অ্যান্সার। আমার মনে হয় যাদের যেই প্রশ্নের উত্তর দরকার র্যাপিড ফায়ারের ক্ষেত্রে তারা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছে। এবার আমি একটু বড় প্রশ্নের দিকে আবারও আসতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে ফ্যাক্টরিগুলো যখন চলে, এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা যে খুব গতানুগতিক ট্রেন্ড নিয়ে আমরা চলছি। অর্থাৎ ফ্যাক্টরিতে আমি শুধুমাত্র ওয়ার্কারদের কথা বলছি বা অন্যান্য লেভেলে যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন কাজ করছেন, এটা খুব বেসিক মডেল দিয়ে চলে। কিন্তু আমরা বিদেশে দেখি যে এক ধরনের ইনসেন্টিভ বেসড পারফরমেন্স মডেল এনশিওর করা হয়, তাদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। ইন্ডাস্ট্রি এন্ডে তো সবচেয়ে বেশি। আমরা ইস্পাত না, আমি আপনাকে যে কোনো সেক্টরের কথাই বলছি, আমরা আসলে এই ধরনের মডেলের দিকে আস্তে আস্তে এগোতে পারি কিনা, নাকি আমরা নতুনত্ব এনেছি আমি জানি না, একটু আমাকে যদি এনলাইট করেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এখানে পারফরমেন্স বেসড পে, এটা কিন্তু আমাদের গ্রুপে অলরেডি ইট ইজ বিং ইন্ট্রোডিউসড। হ্যাঁ, আর আমরা ইনসেন্টিভের কথা যেটা বলি, আসলে ইনসেন্টিভ ডিফারেন্ট মডেলে হওয়া উচিত। আমি বিশেষ করে ফ্যাক্টরি এন্ডে হাই প্রোডাক্টিভিটির জন্য খুব বেশি ইনসেন্টিভাইজ করার পক্ষে কম। রাদার উই ইনসেন্টিভাইজ অন দ্য বেসিস অফ কোয়ালিটি, যে আমার ডিফেক্টেড প্রোডাক্ট কম হওয়া, কোয়ালিটির কমপ্লেন না আসা। সো 100% আমরা যেহেতু সার্টেন টাইম পর পর এভরি 10 মিনিটসে আমরা যেহেতু কোয়ালিটি চেক করি, সো ব্যাচ ওয়াইজ বা মান্থলি ওকে আমাদের কোয়ালিটি 100% এনশিওর হয়েছে, আমার এখানে রিজেক্ট কম করা লাগলো, সেই জায়গাগুলোর উপর কিন্তু আমরা এমফাসিস বেশি দিই। সো প্রোডাক্টিভিটির উপর যদি আমি বেশি ইনসেন্টিভাইজ করি, সো সেই ক্ষেত্রে রিস্ক থেকে যাই কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার। সো এটা ডিপেন্ড করে যে টু হোয়াট এক্সটেন্ট উই ওয়ান্ট টু মোটিভেট আওয়ার এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স। আর এট দ্য সেম টাইমে এখন ধরেন প্রফিট বোনাসের কনসেপ্ট ইজ দেয়ার, আমাদের কোম্পানিতেও ইট ইজ ইন প্র্যাকটিস। সো সেটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে সবাই চিন্তা করতে পারে যে ওভারঅল কোম্পানির পারফরমেন্স ভালো হইলে আমার নিজেরও রিওয়ার্ড ইজ বেটার, শুধুমাত্র আমার জায়গাতে না। সো এটা কিন্তু হোলিস্টিক অ্যাপ্রোচ এবং টিম বিল্ডিং, ক্রস ফাংশনাল রেসপেক্ট, হ্যাঁ, কমপ্লেন একজন আরেকজনের থেকে কম করার ওইটা কমে আসে, বেটার কোলাবোরেশন ক্রিয়েট হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে পার্টিকুলারলি মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থাগুলো করা হয় কিনা, নাকি
জাস্ট ওনাদের স্কিল বা ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু সেখানেই আমরা আসলে বেশি মনোযোগ দিই? না, অ্যাবসলিউটলি। আমরা তো এটা প্র্যাকটিস করি অন রেগুলার বেসিস, যে তাদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য যেরকম ট্রেনিং আমরা দিয়ে থাকি, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু সেফটি অ্যাসপেক্টে সেফটি প্রোটোকল নিয়ে কন্টিনিউয়াসলি উই ট্রেন। অ্যান্ড আমাদের সাস্টেনেবিলিটি টিম থেকে ইন ইস ফ্যাক্টরি অব আকিজ রিসোর্স আমাদের কিন্তু কোয়াইট সিগনিফিক্যান্ট নাম্বার অফ sustainability and safety colleagues they are working 24 hours a day and 7 days a week. এবার একটু যারা মানে প্রকৌশলী বা যারা ডেস্ক বেস জব করেন তাদের প্রসঙ্গে একটু আসি। দুটি প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে ধরেন যে ইউনিভার্সিটি থেকে যেই গ্র্যাজুয়েটরা এই মুহূর্তে বের হচ্ছে বা টেকনিক্যাল পড়াশোনা করে যারা বের হচ্ছে, তাদেরকে আপনারা কতটা দক্ষ হিসেবে বা নলেজ মানে ভালো, বেস ভালো এরকম হিসেবে পাচ্ছেন? কারণ অনেকেই আমাদের সাথে কথা হয়েছে যে তারা বলছেন যে স্টিল ইন্ডাস্ট্রিতে আসলে লং টার্ম ক্যারিয়ারের কথা কেউ ভাবেন না। এটা কেন তারা ভাবেন? আসলে ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে, বিশেষ করে স্টুডেন্ট লাইফে তো অনেক ড্রিম থাকে এবং লাইফে স্টেবিলিটি আসতে তো একটু সময় লাগে। সো আপনি যেটা বললেন, ছোটোবেলায় হয়তো ক্যারিয়ারটাকে একভাবে চিন্তা করেছে, ইউনিভার্সিটিতে পড়ার সময় উনি ভেবেছেন যে তার প্রফেশনাল লাইফটা কেমন হবে, ফার্স্ট জবে সেটা হয়তো 100% মিট করে না, হ্যাঁ সেটাই হয়তো একরকম চিন্তা করে যান। বাট অ্যাট দ্য সেম টাইম আসলে এই জায়গায় আমি বলবো যে শুধু একদম আরও আর্লি স্টেজ থেকে মানুষের পার্সোনালিটি ট্রেড সেইটার সাথে ক্যারিয়ার পাথ ম্যাচ করে কতটুকু, সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে সেই বিষয়গুলো যদি আমাদের স্কুল কলেজ লেভেল থেকে যদি সেই বিষয়গুলো আসতো, তাহলে ধরেন এই ডিসস্যাটিসফ্যাকশন বা এই সুইচিং ওভার মাইন্ডসেট এটা কিছুটা কমে আসতো। তো এখন ইউনিভার্সিটি লেভেলেও যেই সাবজেক্ট ম্যাটার সেইটা টেকনিক্যাল আসপেক্টের সাথে সাথে প্রফেশনাল লাইফে সেই সাবজেক্টের প্রফেশনে গেলে তার অ্যাডিশনাল কী কী স্কিল, কী ধরনের মাইন্ডসেট, কী ধরনের ডেলি লাইফ হতে পারে, সেটাও যদি এডুকেশন সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করা যায়, তাহলে এটা তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে বেটার অ্যাডাপ্টেশন হয়। তো এখন আমার মনে হয় ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি অ্যালায়েন্স বা এই সমস্ত বিষয়গুলোয় তাদের ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্ট, কোলাবোরেশন একটু বাড়ছে। আর সেই জায়গায় কোন সাবজেক্টের প্রফেশনটা কীরকম, হ্যাঁ আপনি ফ্যাক্টরির কথা যেরকম বললেন, আলটিমেটলি একজন ইঞ্জিনিয়ার, তার তো কন্ট্রিবিউশন করার বড় জায়গা তো ফ্যাক্টরি লেভেলে। আর ইভেন একজন বিজনেসম্যান, একজন অন্টারপ্রেনার, ওনারও যদি তার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস বা এই বিষয়গুলোর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে ওন করা যায় না। হ্যাঁ, একইভাবে একজন সিইও পজিশনে কেউ আলটিমেটলি যেই রোলেই কাজ করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টপে এন্টার কোম্পানিটা উনি রান করবেন, সেটাই তো এক্সপেক্টেড। সো সেইটা হইতে গেলে ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে শুরু করে আলটিমেটলি মেন কোর জায়গা যেটা, সেটা যদি জানা না থাকে, তাহলে তো এটা রান করা ডিফিকাল্ট। সো আলটিমেটলি আমার মনে হয় যে এটা মাইন্ডসেটের ব্যাপার। আপনি যখন দেখবেন যে মাইন্ডসেট এটা হলো যে দ্যাট ইজ দ্য অবজেক্টিভ এবং আমি সেটার মধ্যে ইনভলভড, সো তখন কিন্তু আর খারাপ লাগার বিষয়টা ওইভাবে থাকে না। সবাই তো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজও করতে চায় না, ইভেন ইঞ্জিনিয়ারদেরকে আমরা দেখেছি সবাই ডেস্কে বসে কাজ করতে চায়। এটা এভাবে কি সম্ভব? না, আসলে ওইটাই আমি বললাম যে আলটিমেটলি আমার প্রফেশন বা কন্ট্রিবিউট করার জায়গাটা কোথায়। সো ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে তো এনভায়রনমেন্ট ধরেন একটু হট পরিবেশ থাকে, যে একদম ফ্লোরে, প্রোডাকশন ফ্লোর বা এই জায়গাগুলোতে, তো সেটা হয়তো অতটা কমফোর্টেবল না। কিন্তু সবাই যদি এটা ফিল করে যে আমার কাজটা ওইখানে এবং ওইটা কোর জায়গা, সেখানে আমি এই ভ্যালু এডিশনটা করছি, তখন কিন্তু এই ডিসকমফোর্টটা থাকে না। এবং আলটিমেটলি একজন যখন টপে যাবে, আমরাও ধরেন ফ্যাক্টরিতে যখন যাই, উই মুভ অ্যারাউন্ড দ্য এন্টায়ার প্লেস, হ্যাঁ, তো সেই জায়গাগুলোর মধ্যে ওই ফিলটা রাখা যে আমার তো এই কাজটা করতে হলে তো আমার তো এটা জানতে হবে। সেই ইনিশিয়ালে যদি আমি রুট লেভেলে সেই বিষয়গুলো না শিখি, আমার যদি সেই প্র্যাকটিস না থাকে, আমি সিনিয়র ম্যানেজমেন্টে আসলেও তো আমি সুন্দরভাবে ডিসিশন দিতে পারবো না। ফের এনাফ, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্সপিরিয়েন্স বানানোর জন্য হলে আসলে ফ্যাক্টরির একদম কোর বেস থেকে কাজগুলো শুরু করা উচিত। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 1 দশক পরে বাংলাদেশের এই স্টিল ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? 1 দশক পরে ইট ইজ এক্সপেক্টেড যে আমাদের স্টিল ইন্ডাস্ট্রি হয়তো এখনকার থেকে অ্যারাউন্ড 80% গ্রো করবে আমি আশা করি। আর তার মধ্যে একটা বড় সেগমেন্ট আমাদের ইমার্জিং ভ্যালু সেগমেন্ট, যেই 81.8% আমাদের যারা এখনও সেমি পাকা বা কাঁচা ঘরে বাস করছেন, তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা আপগ্রেড হবে এবং তাদের লাইফ স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে স্টিল ইন্ডাস্ট্রি একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখতে পারবে। আর আমাদের এখন কনজিউমারের যেহেতু তাদের কোয়ালিটি কনসাসনেস বাড়ছে, আশা করি 1 দশক পরে আমাদের স্টিল ইন্ডাস্ট্রির ওভারঅল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি এটা আরও ইমপ্রুভ করবে। কোনো সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হয়তো 1 দশক পরে আর ওইভাবে থাকবে না। আশা করি গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা আরও কম্পিটিটিভ হব
এবং তখন হয়তো আমাদের এক্সপোর্ট অপরচুনিটিও এক্সপ্লোর করবে ইনশাল্লাহ। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব গালিব মোহাম্মদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে এবং আপনার মাধ্যমে দ্য বিজনেসের সকল দর্শককে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিনিয়ত আরবানাইজেশনের কথা বলি, নগরায়নের কথা বলি, গ্রাম আসলে শহর থাকবে কিনা সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। তো এই পুরো প্রক্রিয়াতে যখনই আসলে আমরা স্ট্রাকচারের কথা ভাবছি, কোনো একটা অবকাঠামোর কথা ভাবছি, সেখানে যখনই কেউ একটু শক্তিশালী বা ভালো অবকাঠামো তৈরি করতে যাচ্ছে, তখনই কিন্তু এই যে ইস্পাত বা স্টিল ইন্ডাস্ট্রির প্রসঙ্গগুলো চলে আসে, বিল্ডিং ম্যাটেরিয়াল বা নির্মাণ সামগ্রীর বিভিন্ন প্রসঙ্গগুলো চলে আসে। এই বাজারটি বড় হয়েছে, কিন্তু গালিব মোহাম্মদ তার অভিজ্ঞতা থেকেই বলেছেন যে যতটা এক্সপেক্টেড বড় হওয়ার কথা ছিল, আমরা এখনও সেই পর্যায়ে এখনও যাইনি। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু সেই জায়গায় আসলে ক্রেতাকে ভাবতে হবে বা গ্রাহককে ভাবতে হবে, কনজিউমারকে ভাবতে হবে যে তিনি আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো কতটা খরচ করে আসলে বিনিয়োগ করতে রাজি আছেন। যদি সেটি তারা রাজি থাকেন এবং ইন্ডাস্ট্রিও সেই সাপোর্টটি দেওয়ার জন্য রাজি, যদি কোনো জায়গা থেকে কিছু কিছু জায়গায় পলিসি সাপোর্টগুলো আসে, কিছু ট্যাক্স রিলেটেড ইস্যুগুলো আছে, সেগুলো যদি সলভ হয়ে যায় এবং গ্যাস, বিদ্যুৎ, এই ধরনের জ্বালানির যে স্বল্পতা সেগুলো যদি দূর হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যে আমরা বলি, শিল্পায়নের কথা যে আমরা বলি, সেটি আরও অনেক বেশি দ্রুত করা সম্ভব এবং অর্থনীতিতে তাদের অবস্থান আরও অনেক বেশি শক্ত হবে। আমরা আশা করি যাদের এটি নিশ্চিত করার জন্য যে অবস্থান থেকে কাজ করা দরকার সেটি তারা করবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।